আপনি কি কখনো এমন লাশ বহন করেছেন যে জানে তার কোথায় কবর হবে? আর আপনি যদি ভুল পথে যান, সে নিজেই আপনাকে ঠিক পথে ফেরাতে চায়। আমি অফিম, আর অফিমে আপনাকে স্বাগতম। এই গল্পটা আমার নিজের না। আমার কাছে এটা ইমেইলে পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রদ্ধেয় দর্শক, যিনি এই ঘটনা একজন বৃদ্ধের মুখ থেকে শুনেছিলেন। ইমেইলের শুরুতে তিনি লিখেছিল, "এটা আমি নিজের জন্য শুনিনি। আমি শুনেছি একদিন বসে থাকা এক বৃদ্ধ মানুষের থেকে, যার চোখে আমি দেখেছিলাম এমন এক ভয় যেটা কোনো সিনেমায়ও দেখা যায় না। আজ আমি আপনাদের শোনাবো সেই বৃদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা, একটি লাশবাহী গাড়ির চালক হিসেবে তার জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ানক রাত।" এই গল্পটা শুরু হয়েছিল সালটা ১৯৯৭। জায়গাটা ছিল ওমানের নিজওয়া শহর। সেই সময় ওখানে এখনকার মতো আলো ঝলমল কিছুই ছিল না। সন্ধ্যার পর পুরো শহর নিস্তব্ধ হয়ে যেত। আমি কাজ করতাম সরকারি হাসপাতালের লাশবাহী গাড়ির চালক হিসেবে। আমার কাজ ছিল অনেক সোজা: হাসপাতাল থেকে মরদেহ তোলা আর কবরস্থানে পৌঁছে দেওয়া। কিন্তু একটা রাত ছিল যেখানে আমি শুধু একটা লাশ বহন করিনি, আমি নিজের জীবন থেকে কিছু হারিয়ে ফেলেছিলাম। ঘটনার শুরু ডিসেম্বরের ৫, ১৯৯৭ সাল, শুক্রবার। বিকাল ৪:৩০টার দিকে ওয়ার্ড বয় এসে বলল, "রুম ১০৭, আত্মহত্যা করা এক নারীর লাশ রেডি আছে। ইমাম সাহেব নির্দেশ দিয়েছেন আজকেই দাফন করতে হবে।" আমি কিছু না বলেই স্ট্রেচার নেওয়া শুরু করি। কফিন ছিল অনেক পুরনো, তবে ওজন বেশ হালকা। মেয়েটার গায়ে ছিল সাদা সেলোয়ার কামিজ, চোখ বন্ধ, মুখটা অদৃশ্য রকম শান্ত। তাকে গাড়ির পেছনে রাখলাম, দরজা বন্ধ করে চালকের আসনে বসলাম। নিয়ম মতো সূরা ফাতিহা পড়ে ইঞ্জিন চালু করলাম। প্রথম ২০ মিনিট সব স্বাভাবিক। মরুভূমির রাস্তায় গাড়ি চলছে ধীরে ধীরে। কিছু বাতি, কিছু পরিত্যক্ত পুরনো দোকান চোখে পড়ছে। কিন্তু হঠাৎ মনে হলো আমি একই রাস্তায় দ্বিতীয়বার এলাম। দুবার মনে হলো ভুল করেছি, কিন্তু তৃতীয়বার যখন ভাঙা পানির পাম্পটা দেখলাম, আমি থমকে গেলাম। নিজেকে বললাম, না, এটা কোইন্সিডেন্স হতে পারে না। ঠিক তখনই পিছন থেকে ঠক ঠক শব্দ হলো। একটু ধাতস্থ হয়ে ভাবলাম, কফিন হয়তো মরার সময় নড়ছে। কিন্তু পেছনে আয়নার দিকে দেখতে পেলাম কফিনটা যেন একটু কাঁপছে। ঘাম জমে গিয়েছিল, মুখ, জিভ সব শুকিয়ে গিয়েছিল। আর ঠিক তখনই একটা নারী কণ্ঠ ফিসফিস করে, যেন ঠোঁট নাড়ানো ছাড়া বলা শব্দ, "এই রাস্তা আমার না।" আমি ভয়ে গাড়ি সাইডে নিয়ে থামালাম। পেছনে গিয়ে কিছু দেখলাম না। কফিন আগের মতোই, কিন্তু বাতাসের মধ্যে একটা ভেজা মাটি, ধুলো আর পোড়া কাঠের গন্ধ আমার নাকে আসছে বারবার। আমি কবরস্থানের দিকেই যাচ্ছিলাম, কিন্তু অজানা কারণে স্টিয়ারিং ঘুরে গেল। আমি সোজা নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আমি জানতাম এটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু তখন ভয় আর বাঁচার চিন্তা একসাথে গলায় দলা পাকিয়ে ফেলছিল। বাড়িতে পৌঁছে গেটের সামনে গাড়ি পার্ক করলাম। পেছনে কফিন তখনও রাখা। আমি শুধু মাথা নিচু করে বললাম, "তুমি যদি কিছু বলতে চাও কাল সকালে আমি শুনবো। আজ রাতটা আমি একটু শান্তিতে ঘুমোতে চাই।"
তারপর দরজা খুলে বাসায় ঢুকে পড়লাম। রাত ৩:১৫। হঠাৎ ঘুম ভেঙে গেল। দরজার নিচ দিয়ে আলো আসছে, আর কারো পায়ের ছায়া। তারপর একটা ভয়ানক কণ্ঠ, তুই আমাকে ভুল পথে নিয়ে এসেছিস। আমি ঠান্ডা গলায় বালিশ সরালাম, আর একটা জিনিস হাতে এলো। ভেজা কাপড়ের একটা ছোট টুকরো, আর তাতে কালো কালি দিয়ে লেখা, কবর ঠিক করো, না হলে আমি নিজের মতো করব। আগের রাতে যা ঘটেছিল সেটা আমি আজও বিশ্বাস করতে পারি না। একটা লাশবাহী গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম, কিন্তু কোথায় গিয়েছিলাম মনে নেই। পিছনে ছিল কফিন, আর তার ভেতরে এক নারী, যার চোখ হয়তো বন্ধ ছিল, কিন্তু সে রাস্তা চিনত আমার থেকেও ভালো। পরের দিন সকালবেলা ভোর ৬টা, আমার চোখ খুলে গেল হঠাৎ। শরীরে অদ্ভুত এক ভার। আমি ঘুম থেকে উঠে বাইরে গেলাম। আমার গাড়ি বাড়ির সামনেই পার্ক করা। গাড়ির পেছনের দরজা হালকা খোলা, আর ভেতরে রাখা কফিনের জায়গা বাম থেকে ডানে সরে গেছে। আমি ভয় পেয়েও কৌতূহলী হয়ে কাছে গেলাম। হাতে গ্লাভ পরে কফিন ছুঁই। একদম ঠান্ডা, কিন্তু তার নিচে কিছু একটা ঠুস করে আছে। আমি খুলে দেখি একটা কাপড়ের টুকরো, এবং যেখানে কিছু লেখা, আমার কবর নয়, আমি এখনো ঘুমাইনি। গাড়ি ছেড়ে ঘরে ফিরতেই দেখি আমার গলায় হালকা আঁচড়, ঠিক নখের দাগের মতো, ৩টা লম্বা দাগ। আমি আয়নার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ। ঘড়ির কাঁটা তখন ৬টা ৪৩। আর আয়নায় আমার চোখ নিচে যেন একটা ছায়া দোল খাচ্ছে। আমি ভাবলাম, আমি যা দেখছি, যেটা ঘটছে, সেটা প্রমাণের জন্য দরকার কাগজ। হাসপাতালে গেলাম। রুম ১০৭, গতকালের মৃত নারীর রেকর্ড নিতে। কাউন্টারে বসা নার্স মুখ নিচু করে কাগজ তুলল। আমি জিজ্ঞাসা করলাম, রাতের যিনি মারা গিয়েছেন তার নাম কি ছিল? সে ধীরে বলল, মারিয়া, মারিয়া বেগম। আমি লিখে নিলাম। তারপর বললাম, মৃত্যুর সময়? সে বলল, রাত ২টা ১৫। কিন্তু আমি কফিন তুলেছি বিকেল ৫টা। আমি জিজ্ঞাসা করলাম, মানে কি? সে তো সন্ধ্যায় তোলা হয়েছিল। নার্স একদম চুপ হয়ে গেল। আমি কাগজ পেলাম। মৃত্যুর সময় ২টা ১৫ AM, লাশ ছাড়ার সময় ৫টা ৪০ PM। তুলেছি আমি নিজেই। ঠিকানা নেই, শুধু লেখা, পুরাতন কবরস্থান, পশ্চিম নিচুয়া। আমি রিসেপশন থেকে বেরিয়ে গেটের বাইরে গেলাম। সেখানে ছিল এক বৃদ্ধ গার্ড। আমি বললাম, মারিয়া বেগমকে চিনেন? সে তাকিয়ে বলল, এই নাম তো আগে শুনছি, কিন্তু আপনি ওই কফিন নিয়ে গেলেন তো ভুল রাস্তায়, তাই না? আমি থমকে যাই। কিভাবে জানলেন? সে বলল, কারণ আগেও কেউ ভুল রাস্তায় গিয়েছিল, আর সেই কফিনও ছিল মারিয়ার। আমি কাগজ নিয়ে গেলাম পশ্চিম নিজুয়ার সেই পুরাতন কবরস্থানে। একজন বৃদ্ধ ইমামের সাথে সেখানে বসেছিলাম। আমি তাকে ডেথ সার্টিফিকেট দেখিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি এই মৃতদেহের জানাজা পড়িয়েছেন? তিনি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি ওকে অন্য কবরস্থানে নিয়ে গিয়েছিলে, তাই না?
আমি এবার সত্যিই থমকে যাই। আপনি জানেন কিভাবে? তিনি ধীরে বললেন, কারণ তুমিই একমাত্র না। এর আগেও যারা মারিয়ার লাশ নিয়ে গেছে তারা কেউ ঠিক জায়গায় নিতে পারেনি। সে কাউকেই নিজের কবর পেতে দেয় না যতক্ষণ না তার বলা নিয়মে কবর হয়। ইমাম সাহেব কাপা কণ্ঠে বলতে থাকেন, মারিয়া একজন বিধবা ছিল, এক সেনা অফিসারকে গোপনে ভালোবাসতো। ছেলেটি প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করেনি। মারিয়া গর্ভবতী হয় আর এক রাতে গলায় ফাঁস দেয়। তবে মৃতদেহ হাসপাতালে নেওয়ার সময় সে নড়েছিল, চোখ খুলেছিল, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। তাই তাকে মৃত ধরে কাফনে ঢুকিয়ে দাফন করা হয়। কিন্তু তার আত্মা মেনে নেয়নি, কারণ সে জানতো সে জীবিত ছিল। আমি বাড়ি ফিরি। ঘর অন্ধকার, ঘড়িতে বাজে ৩:১২। ঠিক তখন দরজায় ঠক ঠক শব্দ। আমি চুপচাপ থাকি। হঠাৎ চিঠির ফাঁক দিয়ে একটা চিরকুট পড়ে। তুমি আবার ভুল পথে নিয়েছো। আমি আর একবার রওনা হব, কিন্তু এবার যদি ঠিক না হও আমি চালাবো। আমি দরজা খুলে দেখি কিছুই নেই, কিন্তু পায়ের কাছে পড়ে থাকা চিরকুটের নিচে লেখা ছিল, আমার কবর ঠিক করো, নয়তো আমি নিজেই ঠিক হওয়া সেই কফিনে থাকব। সেই রাতের পর আমি স্বাভাবিকভাবে ঘুমোতে পারি না। ঘড়ির কাঁটা ঠিক সেই সময়টায় গেলে দরজায় একটা শব্দ হয়। আমি একবার দরজা খুলে দেখি কেউ নেই, তবে মাটিতে কাদামাখা পায়ের ছাপ। ঘরের মধ্যে হাঁটা দেওয়া মানুষের মতো, কিন্তু কারো পা নেই। আমি ঘুমানোর আগে ফোন চার্জে দেই। পরদিন সকালে উঠে দেখি গ্যালারিতে ৩টা ছবি, একটি কফিনের, একটি কেটের, আর একটি আমার ঘুমন্ত মুখের। তিনটি আমার ঘরে তোলা। আমি ফোন কাউকে দেইনি, পাসওয়ার্ড জানে না কেউ, কিন্তু ছবি ডিলিট করে দেই। কিন্তু পরের দিন সকালেও আমি ছবি আবার আমার ফোনে দেখতে পাই। বাথরুমের আয়নায় আমি আমার মুখ দেখছিলাম। হঠাৎ আমার পেছনে একটি নারীর ছায়া। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, ছায়া আর নেই, কিন্তু আয়নার নিচে পানি জমে গেছে। আর সেই পানির মধ্যে লেখা একটা লাইন, কফিনে আমি ছিলাম, কিন্তু কবর আমার ছিল না। এক রাতে আমি গাড়ির পিছনের দিকে তাকিয়ে থাকি। আবছা আলোয় কফিনের জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি মনে মনে বলি, তুমি যদি আমার পাশে থাকো আমি ভয় পাচ্ছি না, শুধু একটা বার্তা দাও। ঠিক তখনই গাড়ির জানালার কাছে ভেসে ওঠে কুয়াশার লেখা, আমি থাকবো যতদিন না তুমি ঠিক পথে নিয়ে যাও। আমি পেছনে তাকাই, পরিষ্কার কাঁচ, কিছুই লেখা নেই, কিন্তু আমার বুকের মধ্যে গর্জে ওঠে এক গলা, তুমি আরেকজনের পথ নিতে চেয়েছিলে, আমি আমার পথ নিজেই ঠিক করব। একদিন গাড়ির ভেতর থেকে বের হয়ে ওরা কাছের গন্ধ, ধোয়া আর পুরনো কাপড়ের ঘ্রাণ। আমি গাড়ির দরজা খুলি, সেখানে কিছুই নেই, কিন্তু একটা কাফনের টুকরো আমার সিটে রাখা, আর তাতে লেখা, একবার ভুল ছিল, দ্বিতীয়বার হলে কফিন তোমার।
আমি সেই ইমাম সাহেবের কাছে আবার যাই, সবকিছু খুলে বলি। তিনি চোখ বন্ধ করে বসে থাকেন, তারপর বলেন, তুমি কেবল এক মৃতকে বহন করনি, তুমি এক আত্মাকে ঘুম থেকে ডেকে তুলেছ। সে এখন মাঝামাঝি, সে মৃত না, জীবিতও না। আর সে সিদ্ধান্ত নিয়েছে যে পথ তাকে দেয়া হয়নি সেটা সে অন্য কাউকে নিতে দেবে না। ঘরে ফিরে দরজা খুলি, বিছানার উপর রাখা একটা কাপড় ছেঁড়া, তার নিচে রাখা একটা ছোট চিরকুট। তুমি যদি ঘুমাও, আমি আসব। তুমি যদি জেগে থাকো, আমি পাশে বসবো। কিন্তু যদি পালাতে চাও, তাহলে এবার কফিন আমি চালাবো। আমি আবার ফিরে গেলাম পশ্চিম নিজোয়ার পুরাতন কবরস্থানে। সঙ্গে নিলাম হাসপাতালের কাগজপত্র, কফিন তোলার রসিদ, আর সেই নাম, মারিয়া বেগম। ইমাম সাহেব আমাকে চুপচাপ নিয়ে গেলেন এক ধুলোয় ঢাকা গাছের পাশে। সেখানে মাটির নিচে 8 থেকে 10টি কবর, কিন্তু কারো নাম লেখা নেই। আমি জিজ্ঞাসা করলাম, কোনটা মারিয়ার কবর? তিনি মাথা নাড়লেন। ঠিক করে বলা যায় না, ওকে কোনো নির্দিষ্ট জায়গায় দাফন করা হয়নি। লোকজন রাতে এনে অন্য কবরের উপরেই ওকে মাটি দিয়ে চাপা দিয়েছিল। আমার গলা শুকিয়ে গেল। হুজুর বললেন, জানো, মারিয়ার কবরের জায়গায় আগে এক পুরুষের কবর ছিল, যার নাম ছিল সাইফুদ্দিন। ওর পরিবারের অনুমতি ছাড়া মারিয়ার লাশ ওখানে জোর করে চাপা দেওয়া হয়। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। পায়ের নিচে একটা কাঠের পাটাতন, তাদের ধুলোর নিচে লুকোনো একটা নাম ফুটে ওঠে, সাইফুদ্দিন আহমেদ, মৃত্যু 1883। আমি ফিসফিস করে বলি, তাহলে মারিয়া কোথায়? হুজুর চোখ বন্ধ করে বলেন, সেটাও তো নিজেও জানে না, তাই সে এখন কবর খুঁজে বেড়াচ্ছে। আর তুমি যেহেতু ভুল পথ নিয়েছো, সে এখন তোমার ছায়ার ফিরে আসছে, প্রতিবার রাত 3টা 12-তে। আমি নিজওয়া হাসপাতালের পুরাতন রেকর্ড রুমে যাই। অনুরোধ করে 1990 থেকে 2000 সালের মৃত নারীদের নাম তো মারিয়া বেগম নামের একটা ফাইল পাই, কিন্তু সেটা খোলার পর আমি স্তব্ধ হয়ে যাই। মৃত্যুর তারিখ 1997 ডিসেম্বর 5। মৃত ঘোষণার সময় সকাল 9টা 30 মিনিট। তবে নিচে একটা হ্যান্ডরিটেন নোট। মৃত ঘোষণার পর নার্স বলেছিল বডি মুভ করেছিল, চোখও নড়েছিল, কিন্তু ডাক্তার সেটাকে মানসিক প্রতিক্রিয়া বলে অগ্রাহ্য করেন। মানে মারিয়া মারা যাওয়ার আগে জ্যান্ত ছিল, তাকে জ্যান্ত কফিনে ঢুকানো হয়েছিল। আমি সেই নার্সকে খুঁজে বের করি, নাম নাদিয়া। তিনি তখন অবসরপ্রাপ্ত। নাদিয়া আপা কথা বলতে নারাজ ছিলেন। পরে কাগজ দেখিয়ে বললে কেঁদে ফেললেন। আমি এখনো ভুলতে পারি না, চোখ ফাঁকা ছিল, সে শুধু তাকিয়েছিল আর কেঁপে কেঁপে ফিসফিস করছিল, এইটা আমার সময় না, আমার মৃত্যু না। আমি বললাম, তাহলে কাউকে বলেন না কেন? তিনি বললেন, আমি বলেছিলাম, কিন্তু সবাই বলল নারীদের এসব মানসিক বিকার, আমরা শুধু আদেশ মানতাম। সেই রাত ঘরের জানালার পর্দা নড়ে, ঘড়িতে
আবার ৩:১২ বাজে। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। তখন টেবিলের উপর রাখা রসিদ কাগজ নিজে নিজে উড়ে পড়ে যায়। আমি কুড়িয়ে নেই, কিন্তু তখন দেখি রসিদে লেখা বডি রিলিজ টু মোহাম্মদ হাসান। এই নামটা আমি, কিন্তু নিচে কেউ হাতে লিখেছে। তুমি আবার কবে নেবে আমাকে? ঘুমানোর আগে আমি দরজা বন্ধ করেছিলাম। ঠিক তখন বাতাসে কানে এলো এক নারী কণ্ঠ, এইবার আমি ঘুমোবো না, আমি শুধু জেগে থাকবো যতক্ষণ না তুমি নিজেই কফিনে শুয়ে দেখো কবর মানে কি। ইমাম সাহেব এবার আমাকে একটা চিঠি দেন। চিঠিটা ছিল মারিয়ার নিজের হাতের লেখা, সেই সময়কার যখন সে জীবিত ছিল। চিঠিতে লেখা ছিল, তাকে বলো আমি তাকে ক্ষমা করিনি। সে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমার গর্ভের সন্তান আসার খবর শুনেই সে আর ফেরেনি। আমি মরে যাইনি, আমাকে মানুষরা মেরে ফেলেছে চুপ করে। আর কবর, ওটা ছিল তার নামে বরাদ্দ, আমার নয়। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, এই ভুল পথ এটা কিসের ইঙ্গিত? তিনি বললেন, তুমি যেদিন ওর কফিন নিয়ে বেরিয়েছিলে, তুমি যে রাস্তা দিয়ে গেলে সেটা ওর সেই প্রাক্তন প্রেমিকের শেষ ঠিকানা। তার বাসা ছিল সেই পথে। আমার গায়ে কাটা দেয়, মানে আমি অজান্তেই তার অতীতের রক্তাক্ত স্মৃতির পথ বেছে নিয়েছিলাম। আমি একটা ঘরে ঢুকেছি। রাতে ঘুমের ভেতরে স্বপ্ন দেখলাম, মেঝেতে একটা খালি কফিন, আর কফিনের সামনে বসে আছে এক নারী, সাদা কাপড় পরা, চোখে শুধু অন্ধকার। সে বলল, তুমি তো ভুল করনি, তুমি শুধু আমার মতো কাউকে পথ দিয়েছিলে। এখন আমিও তোমাকে পথ দেখাবো। হঠাৎ সে উঠে দাঁড়ালো আর আমার মুখে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ভালোবাসা মরে না, সে শুধু ঘুমোয় না। সকালে আমি আবার গাড়ির পেছনের দিক পরিদর্শন করি। গাড়ির ভেতরের জানালায় ধুলো জমে আছে, আর সেই ধুলোর মাঝে একটা আঙুল দিয়ে কেউ লিখে গেছে, যে কথা দেয়া হয়েছিল সেই পথে তুমি চলে গেলে। আমি কেঁপে উঠি। কথা দেয়া হয়েছিল? আমি কারোর সঙ্গে কোনো কথা দেইনি, তবে আমি ভুল পথে চলেছি, এটা এখন আমার আত্মাও জানে। আমি খোঁজ করি হাসপাতালের পুরনো কর্মচারীদের। এক নার্স জানান, মারিয়ার প্রেমিকের নাম ছিল জহিরুদ্দিন হাসান। সে ছিলেন স্থানীয় সেনাবাহিনীর একজন অফিসার। তাকে শেষ দেখা গিয়েছিল মারিয়ার মৃত্যুর 4 দিন আগে। রেকর্ডে দেখা যায় সে হঠাৎ ওমান থেকে বদলি হয়ে যায়, আর ফিরে আসে না। রাতে আমি গাড়িতে বসেছিলাম, পেছনের দিকে তাকিয়ে দেখি কফিন রাখা, কিন্তু খালি। আমি আয়নায় চোখ রাখতেই দেখি কফিনের মুখে বসে আছে কেউ। না, মুখ দেখা যাচ্ছে না, শুধু ছায়া। আমি পেছনে ঘুরতেই কিছু দেখি, আবার আয়নাতে তাকাই। সে বলছে, তুমি তাকে ভুল পথে নিতে পারো, কিন্তু আমি ফিরে আসব যতদিন না সে কথা রাখে। আর যদি না রাখে, তবে কেউ ঘুমোবে না, না আমি, না তুমি। আমি চিৎকার করে উঠি, দরজা খুলে বাইরে দৌড় দেই, কিন্তু পেছনে পায়ের আওয়াজ। আমি থেমে তাকাই, কিন্তু নেই,
কেউ নেই, তবে গেটের পাশে একটি চিরকুট। আমি তাকে ভালোবেসেছিলাম, এখন তাকে ঘুম পাড়াবো। রাত 2:50। আমার ঘুম নেই। হঠাৎ দরজার নিচে আবার একটা চিরকুট এসে পড়ে। তুমি শেষ যাত্রার জন্য তৈরি হও, এবার পথ আমি চালাবো। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারি কিছু একটা হতে চলছিল। হঠাৎ করে ঘরে বাতি নিজে নিজে নিভে যায়। ঘড়ির কাঁটা 3:12 ছোঁয়, আর এক মুহূর্তে আয়না ভেঙে পড়ে। আমি আবার কবরস্থানে যাই, সেই জায়গায় যেখানে মারিয়াকে চাপা দেওয়া হয়েছিল। পাশের পুরনো কবরের গায়ে এখন নতুন কিছু লেখা। জহিরুদ্দিন, অশ্রদ্ধা ছিল তোমার, ঘুম আমার ছিল না, আমি কেবল অপেক্ষা করেছিলাম কেউ যেন আমার মতো ব্যথা পায়। আমি হাওয়ায় যেন তার কণ্ঠ শুনি, তুমি তো আমার দোষ করনি, তুমি তো কোনো দোষ করনি, তুমি শুধু সেই পাথরের গাছ ছিলে যেখানে আমি হেঁটেছিলাম। সেই রাতে আমি আবার গাড়িতে উঠি। গাড়ির ইঞ্জিন নিজে নিজে চালু হয়ে যায়। রিয়ার ভিউ মিররে আমি নিজের মুখ নিজে দেখি। মারিয়ার মুখ দেখতে পাই, সাদা, নিস্তেজ চোখ, ঠোঁটে সামান্য হাসি। গাড়ি নিজে নিজে চলে পুরনো রাস্তায়, সেই জায়গায় যেখানে প্রথম আমি ভুল পথে উঠেছিলাম। হঠাৎ গাড়ি থামে, পেছনে কফিন খুলে পড়ে। ভেতরে আমি নিজের ছবি দেখতে পাই, শুয়ে আছি, চোখ বন্ধ। আমি অজ্ঞান হয়ে যাই। জেগে উঠি এক মাটির গন্ধে ভরা জায়গায়। আমার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব। তিনি বলছেন, মারিয়া এবার ঘুমিয়েছে, সে নিজের কবর পেয়ে গেছে, আর তুমি নিজের লাশ দেখছো, যাতে বুঝতে পারো মারা যাওয়ার আগে কারো কবর ঠিক হওয়া দরকার। আমি এখনো বেঁচে আছি, কিন্তু লাশবাহী গাড়ি চালানো ছেড়ে দিয়েছি। গাড়িতে 3:12 বাজলেই আমি আলো জ্বালিয়ে রাখি। আর কফিন, আজও গাড়ির পেছনে একটা খালি কফিন আছে, যেখানে মাঝে মাঝে রাতে একটা পা ঝুলে থাকে। মারিয়া তার কবর পেয়েছে, কিন্তু এখন সে দেখে কে কে ভুল পথে হাঁটছে, কারণ সে জানে কবর না পেলে তুমি আসবে না, আর ঘুম না এলে প্রতিদিন ফিরে আসতে হয়। এক রাতে আমি গাড়ির পিছনের দিকে তাকিয়ে থাকি। আবছা আলোয় কফিনের জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি মনে মনে বলি, তুমি যদি আমার পাশে থাকো আমি ভয় পাচ্ছি না, শুধু একটা বার্তা দাও। শেষটা যেমন হলো, আপনি কি সেটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন, নাকি গল্প আপনার বিশ্বাস নাড়িয়ে দিল? আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনার নিজের কোনো জিন, ছায়া বা অলৌকিক ঘটনার গল্প থাকলে, অথবা অন্য কারো কাছ থেকে শোনা বা জানা কোনো গল্প থাকলে আমাদের অবশ্যই ইনবক্সে লিখে পাঠাবেন। আমাদের ইমেইলে পাঠাতে পারেন, কারণ একমাত্র মাধ্যম হলো ইমেল। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ofim45@gmail.com। যাদের স্পেলিং সমস্যা আছে তাদের জন্য আবার বলছি, ofim45@gmail.com। আপনারা অবশ্যই গল্প পাঠাবেন। আপনাদের এই গল্প আমি যাতে দর্শকদের মাঝে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেজন্য আপনাদের গল্পগুলো অনেক বেশি দরকার।
আর গল্পটা ভয়ঙ্কর হলে শিগগিরই তা শুনবেন অফিমে। অফিমের পক্ষ থেকে আজকের মতো বিদায়, কিন্তু অন্ধকার থাকছেই।